রাহুল সিং বোম্বের নামকরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রতন সিংয়ের ছেলে। রাহুলের বয়স বছর 22-23। বোম্বের নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজে সে পড়াশোনা করে। রাহুলের কলেজে রাহুল খুবই পপুলার, কিন্তু রাহুলের কাছে সব কিছু থেকেও কিছু ছিল না, কারণ সে ছোট থেকে বাবার সঙ্গ কখনোই পায়নি, আর তার মা তাকে সেরকমভাবে দেখাশোনা করতো না। তাই রাহুলের ছোটবেলা কেটেছে দুর্গাদেবীর কাছে। এই দুর্গাদেবী ছিলেন রাহুলের মা আর রাহুলের বাবা। দুর্গাদেবী ছিলেন রাহুলের ঠাকুমা। রাহুল ছোটবেলায় অল্প অল্প শুনেছিল তার নাকি আরও 2 কাকা ছিল। তারা কোনো এক অ্যাক্সিডেন্টে মারা গেছে রাজস্থানের কোনো এক গ্রামে। তারপর তার দাদাজি মানে তার দাদু চলে আসেন এই বোম্বেতে। বিগত কিছুদিন ধরে দুর্গাদেবীর শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। রাহুল কলেজ থেকে ফিরে প্রথমেই ঠাকুমার ঘরে আসে। তার ঠাকুমাকে বাড়ির কাজের লোকেরাই দেখাশোনা করত। এখন কেমন লাগছে শরীরটা? এতক্ষণ ভালো লাগছিল না, তোমাকে দেখে আমার শরীর মন দুই ভালো হয়ে গেল। রাহুল অল্প হাসে। সে বুঝতে পারে তার ঠাম্মা আগের মতোই রয়েছে, শরীরে কোনো রকম উন্নতি নেই। দাদু ভাই, আমি আর বেশি দিন বাঁচবো না। এরকম কেন বলছো ঠাম্মা? তুমি তো জানো সব থেকেও আমার কাছে কিছু নেই, শুধু তুমিই আছো। একদিন না একদিন তো সবাইকেই যেতে হবে, বলো। না, তুমি কোথাও যাবে না আমায় ছেড়ে। রাহুলের চোখের কোণগুলো চিকচিক করে ওঠে। আচ্ছা ঠাম্মা, আমাদের রাজস্থানে একটা বাড়ি আছে না? ওই বাড়িটাতে আমরা সবাই গিয়ে থাকতে পারি না? আমার একদম এই শহরে ভালো লাগে না। শহরের কোলাহল ব্যস্ততা একদমই ভালো লাগে না আমার, দম বন্ধ লাগে। রাহুলের এই কথা শুনে রাহুলের ঠাকুমার মুখে একটা অদ্ভুত আতঙ্ক ফুটে ওঠে। দাদু ভাই, ওই কথা কখনো মাথায় আনবে না। ওই বাড়ি অভিশপ্ত, তুমি ওখানে কখনো যাবে না, আমায় কথা দাও। কিন্তু কেন ঠাম্মা, কি আছে ওই বাড়িতে? কিচ্ছু না, কিচ্ছু নেই ওখানে। এরপর রাহুল দেখে তার ঠাকুমার দ্রুত নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে। রাহুল আর তার ঠাকুমাকে জোর করে না। আচ্ছা ঠাম্মা, তুমি রেস্ট নাও, আমি পরে আসবো। এই বলে সে তার ঠাকুমার ঘর থেকে চলে যায়। এমন কি আছে রাজস্থানের বাড়িতে যার জন্য ঠাম্মা সব সময় এই বাড়ির ব্যাপারে কিছু বললেই এড়িয়ে যায়? এই 2 দিন পরেই রাহুলের ঠাম্মা মারা যান। রাহুলের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তার ঠাম্মা মারা যাওয়ার পর তার আর কেউ ছিল না, কারণ তার মা বাবা তাকে কখনোই দেখেনি সেইভাবে। 1 সপ্তাহ পরের কথা। রাহুল কলেজ থেকে ফিরে তার ঠাকুমার ঘরে আসে। তার ঠাম্মার ঘরে একটা ছোট টেবিল ছিল, যেটা তার ঠাম্মা তাকে কখনো হাত দিতে দিতেন না। রাহুল তার ঠাম্মাকে বহুবার দেখেছে সেই টেবিলের ড্রয়ার থেকে ডায়েরির মতো কিছু একটা বের করতে। সেই ড্রয়ারের দিকে এগিয়ে যায়, তারপর সেই ড্রয়ারটাকে খুলে ফেলে। রাহুল দেখতে পায় সেই ড্রয়ারে একটি ডায়েরি রয়েছে। সেই ডায়েরিটাকে হাতে তুলে নেয়। ডায়েরিটা হাতে তুলতে গিয়ে একটা কিছু ডায়েরি থেকে মেঝেতে পড়ে যায়। সেই জিনিসটাকে মাটি থেকে কুড়িয়ে নিয়ে রাহুল দেখে একটা ফটো, একটা ফ্যামিলি ফটো। সে বুঝতে পারে এটা তারই ফ্যামিলি ফটো। ফটোটি দেখে সে বুঝতে পারে এটা বহু বছর আগে তোলা হয়েছিল। রাহুল তার ঠাম্মাকে চিনতে পারে আর তার দাদুকেও চিনতে পারে, কারণ তার দাদুর ছবি তার ঠাম্মার ঘরেই রয়েছে। সে তার বাবাকেও চিনতে পারে, কিন্তু তার বাবার সাথে আরও 3 জন রয়েছে, 2 জন পুরুষ আর 1 জন মহিলা।
দুজন পুরুষের মুখের মিল রয়েছে তার বাবা এবং তার দাদুর সাথে। এতে বোঝাই যায় এই দুজনই হলো তার পরলোকগত কাকা। কিন্তু তাদের সাথে এই অল্প বয়সী অপরূপ সুন্দরী ভদ্রমহিলাটি কে? তুমি এখানে কি করছো? রাহুল হঠাৎ তার বাবার গলা শুনে চমকে ওঠে। সে সঙ্গে সঙ্গে সেই ফটোগ্রাফটা ডায়েরিতে লুকিয়ে ফেলে। না ড্যাডি, সেরকম কিছু না, আসলে ঠাম্মার কথা খুব মনে পড়ছিল, তাই এই ঘরে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি একটু পরে আমার ঘরে এসো, আমার কিছু দরকারি কথা রয়েছে তোমার সাথে। ড্যাডি আসবো? হ্যাঁ এসো এসো, বসো এখানে। দেখো রাহুল, আমি আর তোমার মা কিছুদিনের জন্য লন্ডন যাচ্ছি। দেখো, মা তোমাকে ছোটোবেলা থেকেই আগলে রেখেছে, আর আমিও কাজের মাঝখানে কখনো তোমায় সময় দিয়ে উঠতে পারিনি, আর তোমার মাও বিভিন্ন কারণে তোমায় সময় দিয়ে উঠতে পারেনি। আজকে তোমার ঠাকুমা গত হয়েছেন। আমি বুঝতেই পারছি তোমার অবস্থা, আমার থেকেও তোমার বেশি কষ্ট হচ্ছে। রতনবাবুর এত কথার মাঝে রাহুল একটাও কথা বলে না। আসলে ওর বাবা মার থেকে কিছু এক্সপেক্টই করে না, আর কোনোদিন করবেও না। আচ্ছা তুমি সাবধানে থেকো, এখন তুমি আসতে পারো। রাহুল কোনো কথা না বলেই তার বাবার ঘর থেকে বেরিয়ে যায়। রাহুল ঘরে এসে অনেকক্ষণ একা একা বসে থাকে। তারপর হঠাৎ মনে পড়ে তার ঠাকুমার ডায়েরির কথা। সে আবার সেই ডায়েরিটা খুলে বসে এবং সে যে পাতাটি খুলে বসে সেখানে তার ফ্যামিলি সংক্রান্ত অনেক লেখা সে খুঁজে পায়। সে এটাও জানতে পারে আজ থেকে 24-25 বছর আগে তার বাবার আরও একটা বিয়ে হয়েছিল। কিন্তু এই ব্যাপারে রাহুল এত বছর অবগত ছিল না। সে আরও জানতে পারে তারপরে তার দুই কাকাকে কেউ নৃশংসভাবে হত্যা করেছিল তাদের রাজস্থানের বাড়িতে। এরপর তার বাবার আগের ওয়াইফের ব্যাপারে আর কোনো তথ্য সে খুঁজে পায় না। এর পরের পাতা উল্টাতেই সে লক্ষ্য করে সেখান থেকে সমস্ত পাতা কেউ যেন ছিঁড়ে নিয়েছে। এমন কি হয়েছিল যে আমার কাকাদের খুন করা হয়েছিল, আর বাবার আগের ওয়াইফের ব্যাপারে সেরকম কিছু ইনফরমেশন নেই কেন? তাহলে কি ওই ছবিতে যে সুন্দরী ভদ্রমহিলাটি রয়েছেন তিনি কি বাবার আগের ওয়াইফ? আর ঠাম্মাকে রাজস্থানের বাড়ির কথা বললেই ঠাম্মা রেগে কেন যেতেন? এমন কি রয়েছে ওই বাড়িতে? আমায় জানতেই হবে। পরের দিন তার বাবা মা দুজনেই লন্ডনের উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং সেই দিনই বিকালে সেও তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জয়পুরের কাছাকাছি মালওয়া নামক গ্রামের উদ্দেশ্যে। সেই ডায়েরিতে তাদের বাড়ি মালওয়া নামক কোনো গ্রামের লেখা ছিল। সারা রাত ড্রাইভ করে পরের দিন সন্ধেবেলা সে মালওয়া নামক গ্রামে এসে পৌঁছায়। গ্রামে পৌঁছাতে তার চোখে পড়ে একটা চায়ের দোকান। কাল সারা রাত গাড়ি চালিয়েছে, আবার আজকেও সারা দিন গাড়ি চালিয়েছে, তাই একটু ঘুম ঘুম পাচ্ছিল। না, একটু চা না হলেই নয়, ঘুমিয়ে পড়লে বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। চাচা, এক কাপ চা দাও। সে চায়ের অর্ডার দিয়ে একটা পাশে রাখা টুলে বসে। কোথা থেকে আসা হচ্ছে? এখানে তো মনে হচ্ছে না। রাহুল হঠাৎ এই প্রশ্ন শুনে চমকে ওঠে। রাহুল পাশে দেখে একটি দেহাতি বয়স্ক ভদ্রলোক তার পাশে বসে রয়েছেন। রাহুল প্রথম থেকেই ভেবে এসেছিল সে তার ফ্যামিলির পরিচয় এবং তার পরিচয় গোপন করবে, তাই সে উত্তর দেয়,
এই তো চাচা, জয়পুর থেকে এসছি। তাই মালওয়াতে কেন? আসলে চাচা আমি একজন সাংবাদিক, এখানে এসছি আপনাদের এই মালওয়ায় শুনেছি বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট রতন সিংয়ের একটা আদি বাড়ি রয়েছে, তার উপরেই কিছু লেখালেখি করব ভাবছি। আপনি বলতে পারেন সেই বাড়ির অ্যাড্রেসটা কোথায়? ওখানে কেউ যায় না বাবা, ও বাড়ি অভিশপ্ত। ওখানে দক্ষিণের অভিশাপ আছে। অভিশাপ? কেমন অভিশাপ? ও বাড়ির আশেপাশে কেউ যায় না, আজ থেকে বছর 22-23 আগের কথা। ওখানে রণধীর সিং আর তার পরিবার বসবাস করত। হঠাৎ জানি না রণধীর তার পরিবার রাতারাতি এই গ্রাম ছেড়ে চলে গেল। শুনেছি রণধীর মারা গিয়েছিল এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে পরে। তা চাচা তুমি ওই বাড়িকে অভিশপ্ত কেন বলছো? সেটা তো বললে না। আর এই যক্ষিণী বা কে? ও বাড়িতে রণধীর সিং আর তার স্ত্রী দুর্গা দেবী এবং তার 3 ছেলে রতন, রাঘব আর রামেশ্বর থাকতেন। ওরা বরাবরই খুব বড়লোক ছিল, তবে বড়লোক হলেও খুব উপকারী ছিল। খুব ভালো মানুষ ছিলেন ওরা। তারপর রতনের বিয়ে হয় সোনিয়া নামের একটি মেয়ের সাথে। কেউ জানতো না এই সোনিয়ার কি পরিচয়, কোথা থেকে এসছে। রতন তাকে ওই রেগিস্তানের আশেপাশে থেকে অজ্ঞান অবস্থায় একদিন তুলে এনেছিল। পরে রতন তাকে বিয়ে করে। সে মেয়ে ছিল ভীষণ সুন্দরী, দেখে মনে হতো কোনো স্বর্গের অপ্সরা। এরপর অনেক দিন কেটে যায়। তারপরে প্রতি পূর্ণিমার রাতে একজন করে কম বয়সী পুরুষ নিখোঁজ হতে থাকে। তাদের প্রত্যেককেই পরে পাওয়া যেত ওই সিং প্যালেসের আশেপাশে কোনো অঞ্চল থেকে। প্রত্যেককেই কেউ যেন গলা কেটে হত্যা করেছে। এইভাবে আতঙ্কের মধ্যে দিন কাটতে থাকে গ্রামবাসীদের। একদিন শোনা যায় রণধীরের মেজ ছেলে রাঘবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পরের দিন তাকেও খুঁজে পাওয়া যায় সিং প্যালেসের একটি ঘর থেকে, যেখানে তাকে সেই একইভাবে গলা কেটে কেউ যেন হত্যা করেছে। তার পরের পূর্ণিমায় আবার রণধীর সিং এর ছোট ছেলে রামেশ্বরণকে খুঁজে পাওয়া গেল না। পাওয়া গেল পরের দিন, সেই একইভাবে তাকেও খুন করা হয়েছে। এরপর একটা ঘটনা রটে যায়। সোনিয়া নামের মেয়েটিকে পূর্ণিমার রাতে ওই সিং প্যালেসের আশেপাশে ঘুরে বেড়াতে দেখা গেছে। ব্যাস, আর কি, সমস্ত গ্রামবাসীরা চড়াও হয় ওই সিং প্যালেসে। কিন্তু পুরো সিং প্যালেস তন্ন তন্ন করে খোঁজা হলেও সিং পরিবারের কোনো হদিশ মেলে না। এরপর আমাদের গ্রাম থেকে কিছু ছেলে কাজের সূত্রে বোম্বে যায়। সেখানে গিয়ে জানতে পারে রণধীর সিং এর বড় ছেলে রতন সিং নাকি এখন বোম্বের খুব বড় ব্যবসায়ী হয়েছে। আর রণধীর নাকি এখান থেকে পালানোর পরেই বোম্বে গিয়ে কিছুদিন পরে মারা যায়। ওই সিং পরিবার তো এখান থেকে চলে গিয়েছিল, কিন্তু ছেড়ে গেছে এক অভিশাপকে। আপনি তো বললেন ওই সিং ফ্যামিলিকে সেই রাতে খুঁজে পাওয়া যায়নি, মানে ওই সোনিয়া নামের মেয়েটিকেও তাহলে খুঁজে পাওয়া যায়নি নিশ্চয়ই? না বাবা, সেও যেন কর্পূরের মতো উধাও হয়ে গিয়েছিল। এরকম কেন বলছেন? এরকম বলছি কারণ বোম্বেতে গিয়ে রতন সিং নাকি আবার বিয়ে করেছিল। সোনিয়া নামের মেয়েটির কোনো খোঁজ কেউ দিতেই পারেনি।
তার যেন কোনো অস্তিত্বই ছিল না কোনোদিন। কিন্তু এরকম কেন বলছেন? সিং ফ্যামিলি অভিশাপ রেখে গেছে। ও বাড়ির আশেপাশে যদি আজও কোনো জোয়ান পুরুষ পূর্ণিমার রাতে যায়, তাহলে সে আর বেঁচে ফেরে না। আমার সন্দেহ ওই সোনিয়া নামের মেয়েটি একজন যক্ষিণী। যক্ষিণী কি জিনিস চাচা? এই যক্ষিণী না মানুষ, না দেবী, আর না অপদেবী। এরা জোয়ান পুরুষদের তাদের রূপে মোহে ভুলিয়ে তাদের শিকার করে। ওই রতন কোনোভাবে এই যক্ষিণীর পুজো করে তাকে বশ করে বিয়ে করে। আমাদের পূর্বপুরুষের মুখে শোনা, এই যক্ষিণীরা যাদের উপর সন্তুষ্ট হয় তাদের নাকি প্রচুর ধন দৌলত দেয়। তা আজ তো পূর্ণিমা, আজকেও কি সেই যক্ষিণীর দেখা পাওয়া যাবে নাকি? খবরদার হে ছোকরা, আমি তোমায় সাবধান করছি। ওই বাড়ির আশেপাশে যেও না। বাঁচতে চাইলে আজই ফিরে যাও। রাহুল চা খেয়ে আর কোনো কথা না বাড়িয়ে এগিয়ে যায় তার গাড়ির দিকে। পিছন থেকে সেই বুড়ো বলতে থাকে, মরবি, তুইও মরবি। রাহুল কথায় কথায় সেই বুড়োর থেকে বাড়ির অ্যাড্রেসটা জেনে নিয়েছিল। সেই বুড়ো বলেছিল গ্রামের শেষ প্রান্তে একটা জঙ্গল পড়বে, সেখান দিয়ে সোজা গেলেই সেই বাড়ি চোখে পড়বে। সে দেখতে পেল সত্যি একটি জঙ্গল। এরকম মরুভূমিতে জঙ্গল সত্যি অবাক ব্যাপার। সে সেই জঙ্গলের রাস্তা দিয়ে কিছুটা এগোতেই দেখতে পেল সেই প্যালেসটি। সে গাড়ি থেকে নেমে প্যালেসের দিকে এগিয়ে গেল। বেশ বড় বাড়ি, এখনো বেশ রয়েছে। কিছু কিছু জায়গায় ঝোপঝাড় জন্মেছে ঠিকই, কিন্তু পুরো বাড়িটা এখনো অক্ষত রয়েছে। সে বাড়ির মূল ফটকের দিকে এগিয়ে গেল। বাড়িতে প্রবেশ করতেই সে দেখতে পেল এক বিশাল হল ঘর, যেখানে একটি সিঁড়ি উপরের দিকে চলে গেছে। এ তো পুরো রাজবাড়ি। এত সুন্দর বাড়ি ছেড়ে দাদু চলে গেল কেন হঠাৎ, সেটাই তো বুঝতে পারছি না। রাহুল সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। উপরে উঠে সে একটা করিডোরের মধ্যে এসে পড়ল। এ কি, ওখানে কেউ দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে না। দেখি তো। সে একটি ছায়ামূর্তিকে লক্ষ্য করে এগিয়ে যায়, কিন্তু কাছে যেতেই সেই ছায়ামূর্তিটি যেন হাওয়াতে মিলিয়ে গেল। এ কি, আমি তো এই মাত্র কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তাহলে কি আমি ভুল দেখলাম? এরপর রাহুল একটা উপরের ঘরে এসে পৌঁছায়। আজকে রাতের জন্য এই ঘরটা বেশ, এখানেই আজকে রাতটা কাটিয়ে দেব। রাহুল নিজের সাথে মোমবাতি এনেছিল, তারই মধ্যে একটা জেলে শুয়ে পড়ল। সে এতটাই ক্লান্ত ছিল যে শোয়ার পরে সাথে সাথে ঘুমিয়ে পড়ল। রাত তখন অনেক গভীর। হঠাৎ রাহুলের মনে হলো যেন তার গলাটা কেউ চেপে ধরেছে। সে চোখ খুলে দেখে তার বুকের উপর একটা ভয়ানক প্রেত বসে রয়েছে এবং সে তার দুই হাত দিয়ে তার গলা চেপে ধরেছে। রাহুল নিজেকে প্রাণপণ ছাড়ানোর চেষ্টা করে। এরপর হঠাৎই যেন সেই প্রেত হাওয়ায় মিলিয়ে যায়। রাহুল সেই ঘর থেকে ছুটে বেরিয়ে আসে। না, নিশ্চয়ই এখানে কিছু একটা গন্ডগোল রয়েছে, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এরপর সে নিচের দিকে যেতে থাকে। নিচের দিকে যেতে গিয়ে হঠাৎ কিছুতে পা আটকে সে পড়ে যায়। পড়ে গিয়ে তার কপালের বাঁ দিকটা অনেকটা কেটে যায়। আহ আহ
কিসে পা আটকে পড়লাম দেখি তো। এই বলে সে তার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালায়। মোবাইলের আলোতে সে যা দেখলো তা সে কখনো ভুলতে পারবে না। রাহুল দেখলো মেঝেতে পড়ে রয়েছে একটা কাটা মাথা, এবং সেই কাটা মাথাটি তাকে দেখে হাসছে। রাহুল ভয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলো। সে বুঝতে পারল সেই কাটা মাথাটিও তার পিছনে গড়িয়ে গড়িয়ে আসছে। এরপর সে এসে পৌঁছায় সিং প্যালেসের উঠোনে, কিন্তু বেরোতে গিয়ে দেখে অজস্র ছায়া মূর্তি তার পথ আটকে দাঁড়িয়ে রয়েছে। সে বুঝতে পারল আর তার বাড়ি ফেরা হবে না, এখানেই তাকে মরতে হবে। কেউ জানবেও না তার সাথে কি হয়েছে। কিন্তু এ কি, হঠাৎ করে একটা উজ্জ্বল আলো সে দেখতে পেল। হঠাৎ করে প্রেতগুলি হাওয়াতে মিলিয়ে যেতে শুরু করলো। এ কি, সেই উজ্জ্বল আলো থেকে একটি নারী মূর্তির রূপ ফুটে উঠছে। সেই নারী অপরূপ সুন্দরী। রাহুল তাকে চিনতে পারে। এ তো সেই ফ্যামিলি ফটোতে থাকা সেই সুন্দরী ভদ্র মহিলা। রাহুল মনে মনে ভাবে, তাহলে কি এই বাবার আগের ওয়াইফ? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি তোমার বাবার আগের স্ত্রী। আপনি কি করে বুঝতে পারলেন আমি কি ভাবছি? তোমার বাবা দেখছি তোমায় কিছুই জানায়নি। না, আমি সেই প্রশ্নের উত্তর খুঁজতে এখানে এসেছি। এখানে এসে তুমি একদম ঠিক কাজ করনি। রাহুলের মনে একটু সাহস সঞ্চয় হয়। আপনি কি তাহলে সোনিয়া? হ্যাঁ, আমি সেই সোনিয়া যাকে তোমার বাবা রেগিস্তানের পাশ থেকে নিয়ে এসেছিল। আমি এক সাধুর ভুলের জন্য আমার জগতে আর ফিরে যেতে পারিনি। তারপর তোমার বাবা আমায় খুঁজে পায়। আমি পরে তাকে সবই জানাই। আমি আমার সব শক্তি হারিয়ে ফেলেছিলাম। এরপর তোমার বাবা আমায় বিয়ে করে। তারপর যেটা হওয়া উচিত ছিল না সেটাই হয়। আমি এক সন্তানের জন্ম দিই। এরপর আমার শক্তি আমি পুনরায় ফিরে পাই। তারপর আমি না চাইতেও অনেক নিরীহ গ্রামবাসীকে হত্যা করি। তোমার কাকারাও আমার শিকার হয়। আমি চাইনি তোমার কাকাদের মারতে, কিন্তু আমি বাধ্য হয়েছিলাম। আমি আমার শক্তি ফিরে পেলেও কোনোভাবে আমি আমার জগতে ফিরে যেতে পারছিলাম না। এরপর আমি তোমার বাবাকে বোঝাই তারা যেন এই মালওয়া ছেড়ে চলে যায়। গ্রামবাসীরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু ওরা আমায় না পেয়ে এই সিং ফ্যামিলির ক্ষতি করতে পারে। এরপর সিং ফ্যামিলি এই মালওয়া ছেড়ে চলে যায়, আর আমি আটকে পড়ি এই সিং প্যালেসে। আপনি বললেন যে আপনি মা হয়েছিলেন, কিন্তু সেই বাচ্চাটির কি হয়েছিল? জানতে চাও তার কি হয়েছিল? তাহলে শোনো। তোমার বাবা সেই ছোট্ট শিশুটিকে নিয়ে চলে যায় বোম্বে, তোমাদের এখনকার বাড়িতে। তারপর তোমার বাবা আবার বিয়ে করে, কিন্তু সেই ছোট্ট শিশুকে তার সৎ মা দেখতো না, আর তার বাবারও তাকে দেওয়ার মতো সময় ছিল না। সে বড় হয়ে ওঠে তার ঠাকুমার কাছে। তার মানে এই রাহুল, তুমি আমার ছেলে। তোমার জন্ম এখানেই, কিন্তু তোমায় মিথ্যা বলা হয়েছে ছোট থেকে। তোমার দাদু তোমার জন্মের পর মারা গেছে, কিন্তু তখন তোমার জ্ঞান হয়নি। তোমার এখনকার মা তোমায় কেন দেখে না আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা শোনো, আমি যতক্ষণ আছি তোমার কেউ ক্ষতি করতে পারবে না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে তোমার বিপদ হবে। রাহুলের চোখ দিয়ে জলের একটা সরু ধারা নেমে আসে। কিন্তু মা, আমি তোমায় মুক্তি দেব কি করে? সে সম্ভব নয়, সে বড়ই কঠিন। তুমি একবার বলো, আমি তোমাকে কি করে মুক্তি দেব? এরপর যক্ষিণী তার ছেলেকে তার মুক্তির পথ বলে দেয়। যক্ষিণীর ছেলে রাহুল কি পারবে তার মাকে মুক্তি দিতে? দেখতে হলে পরের পার্টটি দেখতে হবে। তো তার জন্য আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো, আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে।